আমাদের এই ভিডিওটি হলো ট্যালির একেবারে প্রাইমারি লেসন, অর্থাৎ ট্যালি প্যাকেজটা সম্বন্ধে প্রাথমিকভাবে জানা এবং ট্যালি প্যাকেজটাকে ইউজ করতে গেলে কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হবে, কি করে সিকিউরিটি লেভেল তৈরি করতে হবে এবং কি করে সেই কোম্পানিতে বিভিন্ন ফিচার্স অ্যাড করতে হবে, অর্থাৎ ইনভেন্টরি ফিচার্স, পেরোল ফিচার্স এবং স্ট্যাটুটারি ফিচার্সের মধ্যে জিএসটি এবং টিডিএস কিভাবে অ্যাড করতে হবে, অ্যাড করে আমাদের কোম্পানিটাকে অ্যাকাউন্টিং করার জন্য প্রাইমারিলি প্রিপেয়ার করতে হবে, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে শিখব। আমরা ট্যালির ফার্স্ট লেসনে আজকে দেখব নতুন কোম্পানি কিভাবে তৈরি করা হয়। এটা হচ্ছে ট্যালির গেটওয়ে। একদম বাঁদিকে ওপরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ট্যালি গেটওয়ে। ট্যালি গেটওয়ের দুটো সেকশন, মাঝখান থেকে একটা দাগ রয়েছে। বাঁদিকের সেকশনে হচ্ছে আমরা কোন কোম্পানি নিয়ে কাজ করছি তার ডিটেলস থাকবে, এবং ডান দিকের সেকশন হচ্ছে আমরা কি কি কাজ করব সেই মেনুগুলো সিলেক্ট করার জন্য এখানে একটা উইন্ডো আছে। আমরা প্রথমেই ক্রিয়েট কোম্পানিতে গিয়ে এখানে এসে আমরা ক্রিয়েট কোম্পানি মেনুতে যাব এবং সেখানে গিয়ে আমাদের কোম্পানি তৈরি করব। আমাদের কোম্পানির নাম হচ্ছে ট্যালি ফার্স্ট লেসন কোম্পানি। মেলিং অ্যাড্রেসে নাম দেখাচ্ছে ট্যালি ফার্স্ট লেসন কোম্পানি। অ্যাড্রেস দিলাম আমরা সাউথ কোরিয়া, কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং পিনকোড নাম্বার 743613। ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট যা প্রয়োজন সেগুলো আমরা এখানে দিয়ে দেব। আমাদের বুকস অফ অ্যাকাউন্টস যেটা শুরু হচ্ছে, ফিনান্সিয়াল ইয়ার বিগিন করছে 1 এপ্রিল 2020 এবং বুকসও বিগিন করছে 1 এপ্রিল 2020। এই দুটো ডিফারেন্স তখনই হয়, সাধারণত দেখা গেল যে আমরা একটা 1 এপ্রিল 2020 থেকে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, কিন্তু কোম্পানিটা শুরু হয়েছে, কোম্পানি স্টার্ট হয়েছে তারপরে সাপোজ 1 আগস্ট 2020 থেকে, তখন আমরা ফিনান্সিয়াল ইয়ারটা শুরু করব 1 এপ্রিল 2020 থেকে আর বুকস অফ অ্যাকাউন্টস বিগিন করব 1 আগস্ট 2020 থেকে। এক্ষেত্রে আমরা দুটোকেই 1 এপ্রিল 2020 রাখছি। সিকিউরিটি কন্ট্রোলে গিয়ে আমরা ট্যালি ডাটা অ্যাক্সেস করার জন্য আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি। এখানে সিকিউরিটি কন্ট্রোলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার কিছু প্রভিশনস রাখছি না। আমরা চলে যাচ্ছি একেবারেই যেখানে বেস কারেন্সি ইনফরমেশন আছে, সেখানে বাই ডিফল্ট এগুলো সিলেক্ট হয়ে থাকে। আমাদের বেস কারেন্সির নাম সিম্বল, রুপিস সিম্বল, ইন্ডিয়ান রুপিস, এরকম কিছু ইনফরমেশন থাকে যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে চলে যাচ্ছি। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট কোম্পানি, ট্যালি ফার্স্ট লেসন কোম্পানি তৈরি হয়ে গেছে। এখানে আমরা ট্যালি গেটওয়ের যে ফার্স্ট স্ক্রিন, সেখানে দেখতে পাবো কতগুলো মেন সেকশন আছে, যেমন মাস্টার্স সেকশন, যেমন ট্রানজাকশন সেকশন, যেমন ইউটিলিটিস সেকশন, যেমন রিপোর্ট সেকশন। মাস্টার সেকশনে কোম্পানি ইনফরমেশন আছে, ইনভেন্টরি ইনফরমেশন আছে। ট্রানজাকশনস দিয়ে আমরা ভাউচার এন্ট্রি করতে পারবো, ইনভেন্টরি এন্ট্রি করতে পারবো। ইউটিলিটিসে গিয়ে আমরা ডেটা ইম্পোর্ট করতে পারবো বা ব্যাংকিংয়ে ইউটিলিটি তৈরি করতে পারবো, এবং রিপোর্টিংয়ে গিয়ে আমরা ব্যালেন্স শিট, প্রফিট লস অ্যাকাউন্ট, স্টক সামারি, রেশিও অ্যানালিসিস ডিসপ্লে করতে পারবো বা রিপোর্ট জেনারেট করতে পারবো। আর আমরা ডিসপ্লেতে গিয়ে বিভিন্ন লেজার, বিভিন্ন সাব লেজার সেগুলোকে ডিসপ্লে করতে পারবো। আর মাল্টি অ্যাকাউন্টিং প্রিন্টিং গিয়ে আমরা যখন ট্যালি থেকে অ্যাকাউন্টস প্রিন্ট নেবার দরকার থাকবে তখন আমরা সেগুলোকে প্রিন্টিং করতে পারবো। এবং লাস্ট মেনু হচ্ছে আমাদের কুইট মেনু। এবারে আমরা কোম্পানিটা নিয়ে কাজ শুরু করতে পারবো। প্রথমে কোম্পানিটা নিয়ে কাজ শুরু করতে গেলে আমাদের F11, এই যে F11 ফিচার্স, এই ফিচার্সে আসতে হবে। এই ফিচার্সে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ফিচার্স, ইনভেন্টরি ফিচার্স, স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন ফিচার্স। এই তিনটেই আমাদের সাধারণত কাজে লাগবে। বাকি যে TSS ফিচার্স এবং অ্যাড অন ফিচার্স, এগুলো সাধারণত আমাদের খুব একটা কাজে লাগবে না। আমরা অ্যাকাউন্টিং ফিচার্সে যদি যাই তাহলে আমরা দেখব যে স্ক্রিনটা ওপেন হলো, সেখানে একটা জেনারেল সেকশন আছে, একটা আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট আছে, একটা কস্ট অ্যান্ড প্রফিট সেন্টার ম্যানেজমেন্ট আছে, একটা ইনভয়েসিং আছে, একটা বাজেট অ্যান্ড সিনারিও ম্যানেজমেন্ট আছে, একটা ব্যাংকিং ফিচার্স আছে, একটা আদার্স ফিচার্স আছে। এর মধ্যে আমাদের এই জেনারেল ফিচার্সের মধ্যে
কি হয়, আমাদের কোম্পানি সাধারণত আমরা যখন ট্যালিতে কাজ করি দুরকমভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে কোম্পানিতে শুধুমাত্র ফিনান্সিয়াল ট্রানজাকশনসগুলোকেই রেকর্ড করা হচ্ছে, তার ইনভেন্টরি অর্থাৎ তার যে স্টক, সেই যে স্টক কেনা হচ্ছে কত আইটেম এবং স্টক কত আইটেম বেরিয়ে যাচ্ছে, বা প্রোডাকশন ক্ষেত্রে কত আইটেম প্রোডাকশন হচ্ছে, সেগুলোতে ট্যালিতে অনেক সময় মেনটেন হয় না। সেই জন্যে আমরা এখানে মেনটেন অ্যাকাউন্টস অনলি তে যদি ইয়েস করি, তাহলে আমরা ইনভেন্টরির কোনো কন্ট্রোল আর রাখতে পারবো না, অর্থাৎ স্টকের কোনো কন্ট্রোল রাখতে পারবো না। আমরা পরীক্ষামূলকভাবে এটাকে ইয়েস করে দেখছি। আমাদের ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরি বলে যে নেক্সট ফিচারটা ছিল, সেটা অটোমেটিক নো হয়ে গেল। এটাকে আমরা নো করছি, অর্থাৎ আমরা যে কোম্পানিটা তৈরি করব সেই কোম্পানিতে আমরা অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি অর্থাৎ স্টকের মুভমেন্টটা আমরা রেকর্ড করব। এবারে ইউজ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ইনস্টিড অফ প্রফিট লস অ্যাকাউন্ট, এটা সাধারণত নন প্রফিট, আচ্ছা ইন্টিগ্রেট অ্যাকাউন্টস অ্যান্ড ইনভেন্টরিটাকে আমরা ইয়েস করলাম। আর ইউজ ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যাকাউন্ট ইনস্টিড অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা সাধারণত নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, আমরা এটাকে নোই রাখছি। এনেবল মাল্টি কারেন্সি, সেটা সাধারণত যখন ফরেন কোম্পানির ক্ষেত্রে আমরা করব, যার ইন্ডিয়াতেও ইউনিট আছে এবং ফরেন ইউনিট আছে, তখন মাল্টি কারেন্সিতে যাব। আপাতত আমাদের একটাই কারেন্সি থাকছে। আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্ট বলতে আমরা যে বিল রেজ করব পার্টির ওপর, অর্থাৎ আমরা যখন সেল করব তখন যে বিল রেজ হবে, সেই বিলেতে আমরা যখন এন্ট্রিটা করতে যাব সেই বিলের, তখন বিল টু বিল এন্ট্রি করব না বিল ছাড়াই শুধুমাত্র অ্যামাউন্ট দিয়েই এন্ট্রি করব। বিল টু বিল এন্ট্রি করলে সুবিধা হবে, আমরা পার্টি থেকে যখন রিয়েলাইজেশন পাবো তখন এক একটা বিলের এগেনস্টে আমরা রিয়েলাইজেশনটা শো করতে পারবো। তাই আমরা এটাকে বিল টু বিল এন্ট্রিটাকে ইয়েস করলাম। ফর নন ট্রেডিং কনসার্ন অলসো আমরা এটা রাখছি না। অ্যাক্টিভ ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইন্টারেস্ট ক্যালকুলেশন মানে হচ্ছে আমরা একটা বিল, আমাদের কোম্পানি কিছু একটা সেল করেছে, তার আমরা একটা বিল রেজ করেছি, তার একটা 15 ডেজ বা 1 মাসের পর সেটা পেমেন্ট হওয়ার কথা, দেখা যাচ্ছে হয়তো যে 15 ডেজ 1 মাসের পর সেটা পেমেন্ট হচ্ছে না, তখন তার উপর আমরা ইন্টারেস্ট ক্যালকুলেশনের জন্য এই ফিচারটাকে অ্যাক্টিভ করতে পারি। আপাতত আমরা এই ফিচারটার মধ্যে যাচ্ছি না। কস্ট অ্যান্ড প্রফিট সেন্টার ম্যানেজমেন্টের মধ্যে মেনটেন পেরোল, পেরোল মানে হচ্ছে আমাদের যা যা স্টাফ আছে সেই স্টাফেদের কি কি স্যালারির কম্পোনেন্ট আছে, বেসিক, ডিআরএস অ্যালাওয়েন্স, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, আদার অ্যালাওয়েন্সেস, ইনসেন্টিভ, এগুলোকে আমরা এখানে সেট করতে পারবো। এবং আমরা প্রত্যেক মাসে যতগুলো স্টাফ আছে আমরা একটা সিঙ্গেল এন্ট্রিতে সমস্ত স্টাফের এন্ট্রি, স্যালারি এন্ট্রি একসঙ্গে করে দিতে পারবো। আমরা মেনটেন পেরোলটাকে ইয়েস করব। মেনটেন কস্ট সেন্টারকে আমরা আপাতত কিছু করছি না, কস্ট সেন্টার একটাই থাকছে, অর্থাৎ আমার কোম্পানির যে অ্যাড্রেস সেটাই আমার কস্ট সেন্টার। যখন মাল্টিপল অ্যাড্রেস থাকে কোম্পানি, তখন এক একটা অ্যাড্রেসকে এক একটা কস্ট সেন্টার হিসেবে ব্যবহার করা হয়। এখানে আমরা একটা সিঙ্গেল অ্যাড্রেসকেই বেছে নিচ্ছি। এবারে এনেবল ইনভয়েসিং, আমরা কি ইনভয়েস ট্যালি থেকে তৈরি করব? অবশ্যই এটাকে হ্যাঁ করব, ইয়েস করব। এবং রেকর্ড পারচেজ অ্যাজ ইনভয়েস মোড, আমরা যে রেকর্ড করতে যাব কোনো ট্রানজ্যাকশন, সেটা বিভিন্ন মোডে এন্ট্রি করা যায়। এখানে আমরা ইনভয়েস মোডটাকেই বেছে নিলাম। ইউজ ডেবিট অ্যান্ড ক্রেডিট নোট, ক্রেডিট নোট ডেবিট নোট এটাকে ইয়েস করছি। ডেবিট নোট ক্রেডিট নোট মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু সেল করছি তখন পার্টিকে আমরা ডেবিট করব, আর তার কাছ থেকে যখন আমরা রিয়েলাইজেশন পাচ্ছি তখন তাকে আমরা ক্রেডিট করি। কিন্তু সাপোজ আমরা পার্টিকে সেল করার পর কিছু রিটার্ন এসেছে, সেই সেলস রিটার্নের এন্ট্রি করার সময় তখন আমাদের তাকে তার কাছ থেকে যে অ্যামাউন্টটা পাই সেটাকে কমাতে হবে, অর্থাৎ আমাদের ক্রেডিট করতে হবে। তাই আমরা ক্রেডিট নোট এখানে ইস্যু করব। তাই সেল করার পর সেই পার্টি থেকে যখন কোনো কিছু রিটার্ন আসে, বা তাকে আমরা ডিসকাউন্ট দিতে চাই, বা তাকে কোনো কারণে আমরা তার ব্যালেন্স কমাতে চাই, তখন আমরা ক্রেডিট নোট ইস্যু করি। একইভাবে যখন আমরা পারচেজ করছি, যে আমার কাছ থেকে টাকা পাবে সে যখন আমার কাছ থেকে কোনো টাকা কমাতে চায়, কোনো অ্যামাউন্ট কমাতে চায়, তখন সে ডেবিট নোট ইস্যু করে। সুতরাং আমরা এখানে ডেবিট নোট ক্রেডিট নোট মোডটাকে ইয়েস করলাম। এবং রেকর্ড ক্রেডিট নোট বা ডেবিট নোট ইনভয়েস মোডে করব না করব না, আমরা এটাকে দুটোকেই ইয়েস করলাম। বাজেটের মধ্যে আমরা এখন কিছু করছি না। ব্যাংকিং ফিচার্সে এনেবল চেক প্রিন্টিংয়ে আমরা যাচ্ছি না, এবং আদার ফিচার্সে আমরা এখানে কোনো কিছু আর করছি না। আমরা এখন F11 অ্যাকাউন্টিং ফিচার্সে আছি। এখান থেকে আমরা যাব স্ট্যাটুটারি ফিচার্সে। F3 দিয়ে স্ট্যাটুটারি ফিচার্সে আমরা যাব। স্ট্যাটুটারি ফিচার্সে গিয়ে আমরা জিএসটি এনেবল করব এবং টিডিএস এনেবল করব। এই দুটোই সাধারণত আমরা যে সমস্ত কোম্পানির ডাটা নিয়ে কাজ করব সেই সমস্ত কোম্পানির ডাটাতে এই দুটো সাধারণত লাগে। আমরা যদি জিএসটি
এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা ইয়েস করি। তার পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানে গিয়ে জিএসটি ডিটেলসটা এন্টার করতে হবে, আমরা এটাকেও ইয়েস করে দেব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা কোন স্টেটের কোন কোম্পানির আমরা অ্যাকাউন্টস করছি, অর্থাৎ সেই কোম্পানি ওয়েস্ট বেঙ্গলে সিচুয়েটেড কিনা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটার ওপর জিএসটি ডিউটিটা ডিপেন্ড করে, তাই এটাকে খুব মাইনিউটলি চুজ করতে হবে। এরপর রেজিস্ট্রেশন টাইপ, দুরকম রেজিস্ট্রেশন হতে পারে, কম্পোজিশন অথবা রেগুলার, আমরা এটা রেগুলার হিসেবেই নিচ্ছি। অ্যাসেসি অফ আদার টেরিটরি, অন্যান্য জায়গায় বিজনেস আছে কিনা আমরা এটা নই করছি। জিএসটি অ্যাপ্লিকেবল ফ্রম, হতে পারে এই কোম্পানিটা 1 জুলাই 2017 অর্থাৎ যে ডেটে জিএসটি এসেছিল সেই ডেট থেকেই এই কোম্পানিটা জিএসটি অ্যাপ্লিকেবিলিটি আছে, কিন্তু আমরা যেহেতু 2020-21 অ্যাকাউন্টস কিপ করার জন্যে এটা আলোচনা করছি, অ্যাকাউন্টস রাখার জন্য এটা আলোচনা করছি, আমরা তাই জিএসটি অ্যাপ্লিকেবল ফ্রম 1 এপ্রিল 2020 নেব। এবার এখানে আমরা যে জিএসটিআইএন নাম্বার, সেই জিএসটিআইএন নাম্বারটা দেব। আমরা একটা যে কোনো জিএসটিআইএন নাম্বার এখানে পুট করছি। এখানে একটা ভেরিফাই দ্য কোম্পানি বলে একটা অপশান আসে, সেটাকে ইউজ করলে এই জিএসটি আইনটা আমরা ঠিক মতো দিয়েছি কিনা সেটা ভেরিফাইড হয়ে যায়। এবারে পিরিয়ডিসিটি অফ জিএসটিআর রিটার্ন, জিএসটিআর রিটার্নটা কী নিয়ে সেটা একটু আমরা এখানে জেনে নিই। জিএসটিআর রিটার্ন হচ্ছে আউটপুট লায়াবিলিটি, অর্থাৎ আউটওয়ার্ড সার্ভিস। আমাদের যেটা জিএসটিতে দুটো ধরনের সাপ্লাই বা সার্ভিস মেইনলি আমরা কনসিডার করে থাকি। একটা হচ্ছে ইনওয়ার্ড সাপ্লাই অফ সার্ভিস অর ইনওয়ার্ড সাপ্লাই অফ গুডস, একটা আউটওয়ার্ড সাপ্লাই অফ সার্ভিস অর আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডস, অর্থাৎ আমরা কিছু জিনিস পারচেস করতে পারি, কিছু সার্ভিস পারচেস করতে পারি, সেটাকে আমরা বলবো ইনওয়ার্ড সাপ্লাই অফ সার্ভিস বা ইনওয়ার্ড সাপ্লাই অফ গুডস। আর যখন আমরা কোনো আইটেম সেল করব অথবা সার্ভিস সেল করব, তখন আমরা এটাকে বলবো আউটওয়ার্ড সাপ্লাই অফ সার্ভিস বা আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডস। তো জিএসটিআর 1A, এই যে আউটওয়ার্ড সাপ্লাইয়ের ওপর আমার কত টোটাল জিএসটি পাওনা হয়েছে সরকার আমার কাছ থেকে কত জিএসটি পাবে, সেটা এই জিএসটিআর 1-এ থাকে। জিএসটিআর 1 দুরকম অপশান আছে জিএসটিআর 1 ফাইল করার, একটা মান্থলি অপশান, একটা কোয়ার্টারলি অপশান। জিএসটি ডিলারদের একটা থ্রেশহোল্ড লিমিট আছে, সেটা কখনো 1.5 লাখ টাকা বা অন্যান্য লিমিট, গভর্নমেন্ট যেমন লিমিট ডিসক্রাইব করবে, ডিক্লেয়ার করবে, সেই অনুযায়ী এই জিএসটিআর 1-এর লিমিটের থ্রেশহোল্ডটা ডিটারমাইন হয়, এবং সেক্ষেত্রে সে মান্থলি রিটার্ন অপ্ট করতে পারে যদি তার টার্নওভারটা, তার আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস যদি সেই অ্যামাউন্টের মধ্যে থাকে। আমরা এটা মান্থলি হিসেবেই চুজ করলাম। এবারে আমরা ই ওয়েবিল এটা অ্যাপ্লিকেবল কিনা আমরা ধরে নিচ্ছি ই ওয়েবিল অ্যাপ্লিকেবল। ই ওয়েবিল জিনিসটা কি না, যখন আমাদের আউটওয়ার্ড সাপ্লাই অফ গুডসের জন্যে আমরা সেল বিল বা সেল ইনভয়েস বা ট্যাক্স ইনভয়েস রেজ করেছি, তখন আমাদের তার সাথে সাথে যার ওপর আমরা ট্যাক্স ইনভয়েস রেজ করেছি তাকে আইটেমটা আমাকে পাঠাতে হবে। সেই আইটেমটা পাঠানোর জন্যে আমাদের ইউনিট থেকে, এন্টারপ্রাইজ থেকে বা আমাদের ফ্যাক্টরি থেকে আইটেমটাকে ডেলিভারি করতে গেলে যে ইনস্ট্রুমেন্টটা বানাতে হয় তাকে বলা হয় ওয়ে বিল। তো এই ওয়ে বিলটা এখানে অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয়, আমরা এটা ধরে নিলাম ওয়ে বিল অ্যাপ্লিকেবল। এটা কোন ডেট থেকে অ্যাপ্লিকেবল, অ্যান্ড থ্রেশহোল্ড লিমিটটা কত, অর্থাৎ কত টাকার গুডস পাঠাতে গেলে আমার ওয়ে বিল লাগবে না, এটা আপাতত ₹50,000। অ্যাপ্লিকেবল ফর ইন্ট্রাস্টেট মানে উইদিন দ্য স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে যদি আমি ইন্ট্রাস্টেট বলি তার মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। তো এটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কোনো গুডস বা কোনো গুডসকে সাপ্লাই দেওয়ার জন্য এটা অ্যাপ্লিকেবল, অর্থাৎ সেই থ্রেশহোল্ড লিমিটটা কি 50,000ই, এটা আমরা ইয়েস করবো, থ্রেশহোল্ড লিমিট 50,000ই লাগবো। এনেবল ট্যাক্সেবল ট্যাক্স লায়াবিলিটি
অন অ্যাডভান্স রিসিট। যদি আমাদের এটা সার্ভিস সেক্টরের অ্যাকাউন্টিং হয় তাহলে অ্যাডভান্স রিসিটের উপরে আমাদের জিএসটি অ্যাপ্লিকেবল হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যখন আমরা কোনো জিএসটি বিল রেজ করছি তখনই আমাদের সেই আউটপুট জিএসটিটার গভর্নমেন্টকে পেমেন্ট করার দায়িত্ব আসছে, লাইবিলিটি আসছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, কেন সার্ভিস, যদি সেটা আমরা সার্ভিস সেক্টরের ক্ষেত্রে দেখি, সার্ভিস সেক্টরেতে যদিও আমরা বিল রেজ করিনি কিন্তু অ্যাডভান্স যদি রিসিভ করে থাকি তাহলে সেই অ্যাডভান্স রিসিপ্টের ওপরেও আমাদের জিএসটি লাইবিলিটি চলে আসে। তাই এনেবল ট্যাক্স লাইবিলিটি অন অ্যাডভান্স রিসিপ্ট আমরা ইয়েস করলাম, কারণ আমরা ধরে নিচ্ছি এই কোম্পানিটা একটা সার্ভিস সেক্টরের কোম্পানি। এনেবল ট্যাক্স লাইবিলিটি অন রিভার্স চার্জ, এটাকেও আমরা ইয়েস করতে পারি। রিভার্স চার্জ জিনিসটা কি না, আমাদের জিএসটিতে বিভিন্ন ধরনের সাপ্লায়ার আছে, কোনো সাপ্লায়ার ক্যাপাসিটি অনেক বেশি, কোনো সাপ্লায়ার ক্যাপাসিটি অনেক কম। যেসব সাপ্লায়ারে অ্যানুয়াল টার্নওভার একটা থ্রেশহোল্ড লিমিটের মধ্যে, সাপোজ 40 lakhs, সেই সব সাপ্লায়াররা কি করতে পারেন না জিএসটি রেজিস্ট্রেশন নাও নিতে পারেন। তো এই যে জিএসটি রেজিস্ট্রেশন তারা নেবেন না, অথচ আমি একজন আনরেজিস্টার্ড জিএসটি, আমরা একজন আনরেজিস্টার্ড পার্সনের কাছ থেকে যখন কোনো আইটেম বাই করব, কোনো আইটেম কিনবো, তখন আমাদের লাইবিলিটি থেকে যাবে সেই আইটেমটার ওপর ট্যাক্সটা পেমেন্ট করার। এটাকে রিভার্স চার্জ এই কারণে বলা হচ্ছে যে সাধারণত আমরা সেল করার সময় সেল বিল রেজ করলেই জিএসটি অ্যাপ্লিকেবল করি, কিন্তু এক্ষেত্রে আমরা যদি পারচেজ করি সেই পারচেজের ওপরেও যেহেতু আমরা এটা আনরেজিস্টার্ড পার্টির কাছ থেকে পারচেজ করছি তার উপর জিএসটিটা আমাদেরকে পেমেন্ট করে দিতে হবে। তাই রিভার্স চার্জ, এই চার্জটা আমরা করছি রিভার্স, অর্থাৎ সেল বিল করার সময় নয়, এটা পারচেজ করার সময়। এটাকেও আমরা ইয়েস করলাম। সেট অল্টার জিএসটি ডিটেলস, এইটাকে যখন আমরা ইয়েস করব তখন আমাদের কি আইটেম আমরা সেল করি তার ডেসক্রিপশনটা চাইবে। আমি এখানে দিয়ে দিলাম আমরা সার্ভিস সেল করি। যে সার্ভিসের এইচএসএন কোড বা এসএসসি কোড কি হবে, সার্ভিসের সবসময় এসএসসি কোড হয় এবং আমরা জানি যে সার্ভিসের এসএসসি কোড 99 দিয়ে শুরু হয়, তাই আমরা এটাকে শুধু 99 করে দিলাম। ট্যাক্সেবিলিটি, এটা আমাদের কি ধরনের ট্রানজ্যাকশন, এটা ট্যাক্সেবল ট্রানজ্যাকশন, এটার উপর রিভার্স চার্জ অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল নয় এটাকে আমরা নো করে রাখলাম। এটা ইনএলিজিবল ইনপুট ট্যাক্স ক্রেডিট কিনা নো করে রাখলাম। এখানে আমাদের এবার জিএসটি রেটটা দিতে হবে। ইন্টিগ্রেটেড ট্যাক্সটা কি না, ইন্টিগ্রেটেড ট্যাক্স হচ্ছে জিএসটির একটা ট্যাক্স, যে ট্যাক্সটা আমরা সরাসরি পেমেন্ট করব আমাদের বিলেতে ইন্টিগ্রেটেড ট্যাক্স হিসেবে চার্জ করব যখন আমরা একটা স্টেট থেকে আইটেম বা সার্ভিস অন্য স্টেটে পাঠাবো, অর্থাৎ ইন্টার স্টেট ট্রানজ্যাকশন হবে। সেই ইন্টার স্টেট ট্রানজ্যাকশন হলে ইন্টিগ্রেটেড ট্যাক্স অ্যাপ্লিকেবল হয় এবং সার্ভিসের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড ট্যাক্সের রেট 18%। আমরা এটা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স বলে দুটো ট্যাক্সের আইটেম এসেছে। এই সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স কখন অ্যাপ্লিকেবল হয় কোনো জিএসটি ট্রানজ্যাকশনের উপর না, যখন সেটা ইন্ট্রা স্টেট সেল হয়, অর্থাৎ ইন্ট্রা নট ইন্টার, উইদিন দ্য স্টেট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই সেই সেলটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকেই অরিজিনেট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলেই এটা ডেস্টিনেশন। অরিজিনেশন এন্ড ডেস্টিনেশন ব্যাপারটা কি না, যে এন্টিটি বিল রেজ করছে সেটাকে আমরা অরিজিনেটিং এন্টিটি বলবো এবং যে এন্টিটি বিল, যার ওপর যে এন্টিটির ওপর বিলটা রেজ করা হচ্ছে সেটাকে আমরা ডেস্টাইন বা ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন অফ সার্ভিস বা সাপ্লাই অফ সার্ভিস বা ডেস্টিনেশন অফ সাপ্লাই অফ গুডস বলবো। তো এটা আমরা দেখছি যে 9% অটোমেটিক বসে গেছে। এটা কখন অ্যাপ্লিকেবল হয়, এটা যখন আমরা কোনো সেল করছি সেটা উইদিন দ্য স্টেট, অর্থাৎ ইন্ট্রা স্টেট হলে তখন আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে না, তখন সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে। এরপরে আমরা জিএসটি ক্লাসিফিকেশন কি ইয়েস করব, এটাকে না রাখলাম এবং এলইউটি বা বন্ড ডিটেলস, এটা লেটার অফ আন্ডারটেকিং, এটা এক্সপোর্টের ক্ষেত্রে সাধারণত অ্যাপ্লিকেবল, তাই আমরা এটাকেও নো করলাম। আমাদের জিএসটি ফিচার্স এনেবল করা হয়ে গেছে। এরপরে আমরা চলে আসব টিডিএস ফিচার্সে। টিডিএস ফিচার্সে আমরা যদি ইয়েস করি তাহলে এখানে আমাদের টিডিএস এর ডিটেলস দিতে হবে। টিডিএস এ ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ ট্যান নাম্বারটা দিতে হবে এবং ওই ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বারটাই অ্যাকাউন্ট অ্যালোকেশন অ্যাকাউন্ট নাম্বার হিসেবে আমাকে আবার রিপিট করতে হবে। কি নেচারের অর্গানাইজেশন, এটা কোম্পানি না ইন্ডিভিজুয়াল না
হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি সেটা দিতে হবে, ডিডাক্টারদের কোনো ব্রাঞ্চ আছে কি নেই, যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখতে হবে, সেট অল্টার রেসপন্সিবল পারসন, অর্থাৎ কে আমার কাছে থেকে টিডিএসটা কাটবে এবং আমাকে টিডিএস সার্টিফিকেট সই করে জমা দেবে, তার নাম, তার ডেজিগনেশন, তার বাবার নাম, তার প্যান নাম্বার, তার অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি, এগুলো সমস্তই এখানে দিতে হবে। এগুলো অটোমেটিক্যালি টিডিএস রিটার্নের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। অ্যাক্টিভ টিডিএস ফর স্টক আইটেম, এটাকে আমরা নই রাখলাম। আমরা টিসিএস কিছু করছি না, এখানে চলে এসে আমাদের প্যান নাম্বার দিয়ে দেবো, এবং সেটা যদি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি হয়, অর্থাৎ প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড, তার একটা কর্পোরেট ইন্ডেক্স নাম্বার থাকবে, সিআইএন নাম্বার থাকবে, সেটা এখানে আমরা দিয়ে দেব। এইভাবে আমরা স্ট্যাটুটারি ফিচার্স একটা কোম্পানিতে এনেবল করে নিতে পারবো বা তৈরি করে ফেলতে পারবো সেই কোম্পানিটা কি নেক্সট লেভেলে যাওয়ার জন্য, অর্থাৎ এন্ট্রি লেভেলে যাওয়ার জন্য পারি।